আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা শুনছেন সকলকে হেমন্তকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করতে যাচ্ছি। অনলাইন ক্লাস দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সে বিষয়টি হলো আমাদের জাতীয় আয়। জাতীয় আয় যাকে বলা হয় ইংরেজিতে ন্যাশনাল ইনকাম, সংকেতের মাধ্যমে দেখানো হয়েছে এনআই, জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। এরপরে আমরা আলোচনা করব একই সাথে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, যাকে সংক্ষেপে বলা হয় জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি, বা বাংলায় বলা হয় মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন, জিডিপি। এরপর আমরা আলোচনা করব গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যাকে সংক্ষেপে বলা হয় জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন, জিএনপি, এবং নিট ন্যাশনাল প্রোডাক্ট, সংক্ষেপে এনএনপি। এই বিষয়গুলি সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। যা হোক, তাহলে প্রথমে হলো জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটা নির্দিষ্ট সময়, সাধারণত এক বছর, মানে একটি আর্থিক বছর। একটি আর্থিক বছর কীরকম? একটি আর্থিক বছর হলো আমি এখানে বোঝানোর জন্য পহেলা জুলাই ধরে নেই আর কি। পহেলা জুলাই 2020 থেকে 30শে জুন 2021। পহেলা জুলাই 2020 থেকে 30শে জুন 2021 সাল, এটি হলো একটি আর্থিক বছর, বর্তমান আর্থিক বছর। এরকম সাধারণত একটি সময়, সাধারণত এক বছর, এরকম একটি আর্থিক বছরে কোনো দেশে যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ে দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার আর্থিক মূল্যের সমষ্টিকে জাতীয় আয় বলে। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? যে কোনো একটা নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দেশ, মানে আমাদের বাংলাদেশ ধরে নিলাম আমরা, একটি নির্দিষ্ট দেশ আমাদের বাংলাদেশ। এই দেশে একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছর হলো একটি আর্থিক বছর। আর্থিক বছর বলতে আমরা যেভাবে গণনা করা হয় আর্থিক বছর, পহেলা জুলাই 2020 থেকে 30শে জুন 2021 সাল পর্যন্ত এই সময়কালকে, এই মেয়াদকালকে বলা হয় একটি আর্থিক বছর, এরকম সময়কালকে। তাহলে এরকম একটি সময়ে কোনো দেশের যে পরিমাণ চূড়ান্ত পর্যায়ের দ্রব্য এবং সেবা, চূড়ান্ত পর্যায়ের দ্রব্য বলতে এখানে আবার একটু কথা আছে। চূড়ান্ত পর্যায়ের দ্রব্য বলতে যে দ্রব্য জনগণ সরাসরি ভোগ করে সেটাকে বলা হবে চূড়ান্ত দ্রব্য। উদাহরণস্বরূপ আমরা কাপড়কে যদি চূড়ান্ত দ্রব্য বলি, অর্থনীতির পরিভাষায় কাপড়কে যদি আমরা চূড়ান্ত দ্রব্য বলি, তাহলে কাপড় উৎপাদিত হয় সুতা থেকে, সেই সুতাকে বলবো আমরা মাধ্যমিক দ্রব্য। আর সুতা উৎপাদিত হয় তুলা থেকে,
তাহলে তুলাকে আমরা বলবো প্রাথমিক দ্রব্য। অর্থনীতির পরিভাষায় তুলা হলো এখানে প্রাথমিক দ্রব্য বা কাঁচামাল। তুলা থেকে হয় উৎপাদিত সুতা, সুতা হলো মাধ্যমিক দ্রব্য, এবং সুতা থেকে উৎপাদিত হয় কাপড়, যে কাপড় জনগণ বা আমরা সরাসরি ব্যবহার করে থাকি, ভোগ করে থাকি। তাহলে যে দ্রব্য জনগণ সরাসরি ভোগ করে, ব্যবহার করে সরাসরি, সেটা হলো চূড়ান্ত দ্রব্য অর্থনীতির পরিভাষায়। অর্থাৎ বলতে চাচ্ছি যে কাপড় যদি চূড়ান্ত দ্রব্য হয়, কাপড় হলো আমাদের চূড়ান্ত দ্রব্য, তাহলে সুতা হবে মাধ্যমিক দ্রব্য এবং ওই তুলা হবে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্য। যা হোক, তাহলে এরকম চূড়ান্ত পর্যায়ের দ্রব্য এবং সেবা আমাদের দেশে, এই যে একজন শিক্ষক কথা বলতেছে এখানে, এটা একটা সেবা, এক ধরনের সেবা। একজন নার্স, একজন ডাক্তার, এরকম একজন নরসুন্দর, এরা সমাজকে সেবা দিয়ে যাচ্ছে। বিভিন্ন জন সমাজকে বিভিন্নভাবে অর্থের বিনিময়ে সেবা দিয়ে যাচ্ছে। এই উৎপন্ন সামগ্রিক উৎপন্ন সেবা, মোট উৎপন্ন সেবা, চূড়ান্ত পর্যায়ের দ্রব্য, মোট দ্রব্য এবং মোট সেবা, এই যে উৎপন্ন সেবা, এই সেবাসমূহের এই সমষ্টিগত তাদের মোট মূল্যের, আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হয় জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম। এ প্রসঙ্গে অধ্যাপক এসি পিগু একজন অর্থনীতিবিদ, তিনি বলছেন যে জাতীয় আয়কে খাজনা, মজুরি, সুদ ও মুনাফার সমষ্টি হিসাবে অভিহিত করেন। সেটা কীরকম? যে আমরা জানি উৎপাদনের উপকরণ মূলত চারটি। 1 নম্বরে ভূমি, 2 নম্বরে শ্রম, 3 নম্বরে মূলধন, 4 নম্বরে সংগঠন। এখানে ভূমির জন্য আমাদেরকে খাজনা হিসাব করতে হবে। আমরা জানি ভূমির জন্য খাজনা হিসাব করতে হয়, খাজনা দিতে হয়। তাহলে আমাদের সেই মোট খাজনা। শ্রমের জন্য দিতে হয় মজুরি, তাহলে মোট মজুরি, তার সাথে যোগ হবে মূলধনের জন্য সুদ দিতে হয়, সেই মোট সুদ, এবং সংগঠনের জন্য মুনাফা হিসাব করতে হয়, সেই মোট মুনাফা। এইগুলিকে একসাথে সমষ্টিগতভাবে সমষ্টি করলে, সামগ্রিকভাবে যোগ করলে, তাহলে আমরা জাতীয় আয় পেয়ে যাব। এরপরে মোট দেশজ উৎপাদন মানে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি তাহলে কি? জিডিপি হলো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, কোনো দেশের অভ্যন্তরে উৎপাদিত সকল দ্রব্য সামগ্রী ও সেবাকর্মের আর্থিক মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। অর্থাৎ দেশের ভিতরে, দেশের অভ্যন্তরীণ সীমারেখার ভিতরে যে দ্রব্য উৎপাদিত হবে সেটাকে বলা হবে জিডিপি। দেশের অভ্যন্তরে সীমারেখার ভিতরে যে পরিমাণ উৎপাদন, সেখানে কিন্তু আমাদের দেশের নাগরিকেরও উৎপাদন আছে এবং বিদেশের নাগরিক, অন্য দেশের নাগরিক যারা আমাদের দেশের সীমারেখার ভিতরে কর্মরত, নিয়োজিত, উৎপাদন কাজে নিয়োজিত, তাদের উৎপাদন সহ, অর্থাৎ দেশের সীমারেখার অভ্যন্তরে মোট উৎপাদিত যে দ্রব্য সামগ্রী, তার মূল্যের সমষ্টিকে বলা হবে মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন বা জিডিপি। এরপর হলো আমাদের মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদন মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যাকে ইংরেজিতে বলা হয় জিএনপি। এখানে কোনো দেশের নাগরিকদের একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে, দেশের ভিতরে এবং বাহিরে অবস্থান করে যত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের নাগরিকগণ দেশেও কর্মরত আছে
দেশের বাইরেও কর্মরত আছে। তো যারা দেশের ভিতরে কর্মরত আছে তাদের মোট উৎপাদিত দ্রব্য এবং সেবা, এবং যারা বাইরে আছে, দেশের বাইরে আছে, সীমারেখার বাইরে, তারাও যে উৎপাদন করতেছে সেই চূড়ান্ত উৎপাদিত দ্রব্য এবং সেবাসমূহের আর্থিক মূল্য বাহিরে এবং ভিতরে সমস্ত উৎপাদিত সামগ্রিকভাবে মোট উৎপাদিত দ্রব্য এবং সেবা তার আর্থিক মূল্যের সমষ্টিকে বলা হবে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন, যাকে ইংরেজিতে সংক্ষেপে বলা হয় জিএনপি। জিএনপি। আচ্ছা, তাহলে এটাকে জিএনপিকে একটু সংকেতের মাধ্যমে দেখানো যায়। এখানে আমরা সংকেতের মাধ্যমে দেখাইছি জিএনপি সমান সমান X1 P1। X1 P1 মানে X1 হলো একটি দ্রব্য এবং P1 হলো তার দাম। তো একটি দ্রব্যকে তার যদি দাম দ্বারা গুণ করা হয়, তার সাথে যোগ হবে X2 এবং P2, মানে X2 হলো একটি দ্রব্য আর P2 হলো সেই দ্রব্যের দাম। তাহলে X2 কে যদি P2 দ্বারা গুণ করা হয় এবং তার সাথে যদি এইভাবে XN এবং PN ধরি, আমরা N সংখ্যক দ্রব্য সমাজে আছে, উৎপাদিত হচ্ছে, তাহলে XN ইন্টু PN, অর্থাৎ XN-কে যদি আমরা তার দাম দ্বারা গুণ করি, তাহলে এগুলিকে সামগ্রিকভাবে বোঝানোর জন্য সামেশন ইনপুট মানে উপাদান ইনপুট 1 টেন্ডস টু n সংখ্যক পর্যন্ত, এগুলিকে সামেশন করলে একাত্র করলে আমরা পাবো হলো জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি। আচ্ছা, তাহলে এবার আমরা আলোচনা করতে চাই এনএনপি। এনএনপি মানে হলো নিট ন্যাশনাল প্রোডাক্ট, নিট ন্যাশনাল প্রোডাক্ট বা নিট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন। এনএনপি হলো জিএনপি থেকে ক্ষয়ক্ষতিজনিত বা ব্যয় বাদ দিলে অবশিষ্ট যা থাকবে তাকেই বলবো আমরা এনএনপি। এখানে একটু বুঝতে হবে যে জিএনপি থেকে আমরা ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিচ্ছি। ক্ষয়ক্ষতিজনিত ব্যয় মানে কি? ক্ষয়ক্ষতিজনিত ব্যয় মানে হলো যখন একটি মূলধন উৎপাদন কাজে নিয়োজিত হবে, উৎপাদন কাজ চলতে থাকবে, নিয়োজিত হবে, তখন ওই নির্দিষ্ট সময়ে ওই এক বছরে সেই মূলধনের কিছু ক্ষয়ক্ষতি হয়। মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় হিসাব করে সেই ক্ষয়ক্ষতিজনিত ব্যয় যদি আমরা জিএনপি থেকে বাদ দিতে পারি, বাদ দেওয়ার পরে বিয়োগ করার পরে যা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট অংশকে বলা হবে এনএনপি বা নিট ন্যাশনাল প্রোডাক্ট, নিট ন্যাশনাল প্রোডাক্ট বা নিট জাতীয় উৎপাদন। ক্ষয়ক্ষতিজনিত ব্যয়কে সংক্ষেপে বলা হয় ডিসি। ডিসি মানে হলো ইংরেজিতে এটাকে ডেপ্রিসিয়েশন কস্ট বলা হয়, ডেপ্রিসিয়েশন কস্ট। ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে জিএনপি থেকে আমরা এনএনপি বের করতে পারবো, এনএনপি পেয়ে যাব। আচ্ছা, এখন এই জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি, জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি আছে। জাতীয় আয়কে কি কি পদ্ধতির মাধ্যমে পরিমাপ করা যায়? এখানে অর্থনীতিতে জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি হলো তিনটি। জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি হলো তিনটি। এক নম্বরে হলো আমার উৎপাদন পদ্ধতি, দুই নম্বরে হলো আয় পদ্ধতি, তিন নম্বরে হলো ব্যয় পদ্ধতি। এক নম্বরে উৎপাদন পদ্ধতি, দুই নম্বরে আয় পদ্ধতি, তিন নম্বরে ব্যয় পদ্ধতি। উৎপাদন পদ্ধতি কোনটা? উৎপাদন পদ্ধতি হলো খাতওয়ারি কি পরিমাণ উৎপাদিত হয়েছে, খাতওয়ারি উৎপাদিত দ্রব্যসমূহকে, মোট দ্রব্যের পরিমাণকে বলা হয়,
মোট দ্রব্যের পরিমাণ খাতওয়ারি হিসাব করে তাকে যদি আমরা সামগ্রিকভাবে সমষ্টিগতভাবে যোগ করে প্রকাশ করতে পারি তাহলে সেটি পাওয়া যাবে আমাদের জাতীয় আয় উৎপাদন পদ্ধতি হিসেবে। আর আয় পদ্ধতি তাহলে কোনটা? আয় পদ্ধতি হলো এই যে একটু আগে আমরা দেখাইলাম, বলছি যে মোট খাজনা হলো ভূমি থেকে প্রাপ্ত আয়। মোট খাজনা, মোট মজুরি হলো ওই শ্রমের আয় এবং মোট সুদ হলো মূলধন থেকে প্রাপ্ত আয়, মূলধনের আয়, এবং তার সাথে যোগ হবে মুনাফা। মোট মুনাফা হলো ওই সংগঠনের প্রাপ্ত আয়। এই আয়সমূহকে হিসাব করে যোগ করে যদি জাতীয় আয় নির্ধারণ করা হয়, গণনা করা হয়, তাহলে সেই পদ্ধতিকে বলা হবে আয় পদ্ধতি। আর 3 নম্বর পদ্ধতি আমার হলো ব্যয় পদ্ধতি। তাহলে কোনটা? ব্যয় পদ্ধতি হলো আমাদের আয় থেকে প্রথমে হয় ভোগের জন্য ব্যয় করা হয়, আর কিছু অংশ থাকে, সেই অংশ হলো আমাদের বিনিয়োগ ব্যয়, যাকে আমরা সংক্ষেপে এরকমভাবে প্রকাশ করতে পারি যে y = c + i। y হলো আমাদের জাতীয় আয়, c হলো আমাদের ভোগ ব্যয়, কনজামশন ভোগ ব্যয়, প্লাস i হলো আমাদের ইনভেস্টমেন্ট মানে হলো আমাদের বিনিয়োগ ব্যয়। তাহলে ভোগ ব্যয় তার সাথে যদি আমরা বিনিয়োগ ব্যয় যোগ করি তাহলে আমরা জাতীয় আয় পেয়ে যাব। আর এই যে ভোগ ব্যয় এবং বিনিয়োগ ব্যয় এগুলি যোগ করে জাতীয় আয় নির্ণয় করা, এটাকে বলা হবে ব্যয় পদ্ধতি, জাতীয় আয় পরিমাপের ব্যয় পদ্ধতি। যা হোক, পরবর্তী ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। আজকের ক্লাস আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। আমাদের অধ্যক্ষ মহোদয় এই সুন্দর ব্যবস্থা আমাদের জন্য করেছেন ক্লাস নেওয়ার জন্য, সেই জন্য স্যারকে এবং কারিগরি সহযোগিতার জন্য রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক জনাব আলী মাহমুদ স্যার এখানে আমাদের সহযোগিতা দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে, সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।